যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি এবং অন্যকে একটা কর্মসংস্থান করে দিতে পারি। ঠিক আছে? তো তেমনি একটা উদ্যোগ যে আমরা আজকে একটা প্রজেক্টে আসলাম। জনাব শরীফুল ইসলাম, ওনার একটা প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হচ্ছে বার্মি কম্পোস্ট। এটা এখানে সার উৎপাদন হয়। তো আমরা কথা না বাড়িয়ে এই যে বার্মি কম্পোস্টের যে একটা আছে, প্রজেক্ট আছে, এই প্রজেক্টের যিনি মালিক, ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো। তো আমরা একটু যদি ক্যামেরাটা সামনে আনি, ভাই একটু আপনি এখানে আসেন তো। আপনার এটা ভার্মি কম্পোস্ট, এটা কি ধরনের সার উৎপাদন করেন? তারপরে আপনার এই সারগুলা কিসে ব্যবহার হয়? কিসের উপকারিতা, মানে কি কি উপকার আছে? এবং আপনার এই প্রজেক্ট যদি কেউ নিতে চায় বা এই প্রজেক্টে যদি কেউ কাজ করতে চায়, আপনি সাহায্য সহযোগিতা করবেন কিনা? তো এতগুলো প্রশ্ন আপনার কাছে। তো প্রথমে যদি আসি যে এটা কি ধরনের সার এবং কি কি কাজে আসে এই সারগুলো, আপনি যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, সবাইকে প্রথম ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এটা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট কেঁচো সার প্রকল্প উৎপাদন। এটা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে যে আমি সরাসরি গোবর থেকে এখানে সার উৎপন্ন হয় বিশেষ প্রজাতির এসিরিনা ফেলিডা জাতের কেঁচোর মাধ্যমে। এটা থাইল্যান্ডের কেঁচো। এই কেঁচোটার মাধ্যমে হচ্ছে যে ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। আর এটার বিশেষ গুণাগুণ আছে সারা বাংলাদেশে। আপনারা জানতে চাচ্ছেন যে আমাদের এখন সারা বাংলাদেশের যে মাটির যে গুণগত মান, এটা শুধু একমাত্র ভার্মি কম্পোস্টই এটার গুণগত মান বজায় রাখে। তাছাড়া বাংলাদেশের যে রাসায়নিক বিভিন্ন কোম্পানি যে সার আছে, মাটির উর্বরতা নষ্ট করে এবং মাটির ফসফরাস প্রোটিন নষ্ট করে, সেজন্য আমাদের কাঙ্ক্ষিত ফসল পাচ্ছি না। একমাত্র মাটির গুণগত মান এবং উর্বরতা রক্ষায় এই ভার্মি কম্পোস্টই সফলতা এবং চাষির মুখে উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে পারে। আমার এই ভার্মি কম্পোস্ট সারা বাংলাদেশে সেল করি এবং এই সারের যে উপকারিতা, এটা হচ্ছে যে আপনার যেই কোনো ফসলাদিতে, বাংলাদেশে যেই কোনো ফসলাদিতে, মৌসুমি আবাদ, চাষাবাদ, ইরি, আমন, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ফলের নার্সারি, সব জায়গায় এটার ব্যবহার করতে পারবেন। এটার বিশেষ গুণ মান হচ্ছে যে মাটির উর্বরতা বৃদ্ধি করে, ফলন শক্তি বৃদ্ধি করে, তারপরে হচ্ছে যে আপনার ফুল ফলন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে যে সারটা আমি উৎপাদন করি, এটার বিশেষ কিছু প্রক্রিয়া আছে এবং বিশেষ কিছু ধাপ আছে। আপনার একটু ভিতরে আসেন, আমি দেখাইতে আছি। আমরা ভিতরে যাবো। আমরা আরেকটু কথা বলি যে উনি যে কথাটা বলছে, আমি একটু ছোট করে বলি। এটা একটা প্রাকৃতিক উপায় তৈরি সার। আমাদের যে বাজারে সারগুলো পাওয়া যায়, এই সারগুলো মাটির উর্বরতা নষ্ট করে। আপনারা দেখবেন, প্রমাণ যদি চান, ছোট বা বড় গাছে আপনারা যদি একটু পরিমাণের বেশি সার দেন, তাহলে দেখবেন গাছ জ্বলে যায়, মরে যায়। কিন্তু এই সারের ক্ষেত্রে তা হবে না। এটা গোবর থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি। আর এই সারটা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। তো ভাই কিভাবে সারটা তৈরি করে, আমরা যদি একটু ভিতরে যাই দেখাই। হ্যাঁ, আমি আগে এখানেই দেখাইতে পাচ্ছি। এখানে ক্যামেরা দেয়া করেন। এ হচ্ছে যে আমার গোবরের স্তূপ। এই আমি বিভিন্ন প্রান্তিক খামারি থেকে এই গোবরটা এক জায়গায় সংরক্ষণ করি। সংরক্ষণ করার পরে এটার ভিতরে আপনার যে এসিড, একটা মিথেন গ্যাস থাকে গোবরে, আপনারা জানেন। এই মিথেন গ্যাসটাই কিন্তু আপনার আমার যে কেঁচোটা আছে, কেঁচোটা নষ্ট করে ফেলে। সেজন্য আমি কি করি, বিশেষ কায়দায় এখানে আমরা কিছুদিন স্থগিত করে রাখি। খামার থেকে গোবরটা কালেক্ট করার পরে এখানে স্থগিত করার পরে এই যে আপনারা আমার বাগানে যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছটা আমি কি করি, এই সারের ভিতরে কুচিয়ে দিই। কুচিয়ে দিয়ে এটা ডাইলেশন করি। ডাইলেশন করার পরে 5 থেকে 7 দিন রাখে দিয়ে অবস্থা ঢাইকা, তার ফলে এটার ভিতরে যে মিথেন গ্যাসটা আছে, মিথেন গ্যাসটা দূর হয়ে যায়। তখন এটা পরিপূর্ণ সারের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে আমরা এটা হাউজের ভিতরে দেই, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা কেঁচো দিই। এখন ভিতরে আসলে আমরা কিভাবে দিই। তো এটা হচ্ছে যে সার প্রস্তুতের যে একটা প্রজেক্টের একটা অংশ। তো এখানে আমরা যদি আসি, তো এই যে ভাই মনে হয় এই যে সারগুলো এখানে দিতেছেন, দেওয়ার পরে কি করবেন? এটা হচ্ছে যে এই সারটা সম্পূর্ণ চলে আইছে। এটা এখন আমরা বিশেষ কায়দায় এখানে আমরা এটা চালনি দিয়ে চালার পরে এটা সম্পূর্ণ পরিপক্ক সার। এই পরিপক্ক সারটা আমরা এখন বাজারজাত করব। আমার সারটা এখন বর্তমানে জিরাই দেখা যাবে। আমার ওয়েবসাইট থেকে ফোন দিয়েছে যে ভাই 2 টন সার লাগবে। তারা সেখানে রাজশাহী যাবে কিছু, আর ঝিনাইদহ যাবে, তারা আম বাগানে সারটা প্রয়োগ করবে। আম বাগানে দিবে। এই যে ঝুরঝুরা সার, কোনো ভিজা নাই এবং গন্ধ নাই, সম্পূর্ণ
পরিপক্ক সারটা। এগুলো কত করে কেজি বিক্রি করেন ভাই? এটা হচ্ছে যে আপনার এক এক মৌসুমে এক একটা দাম থাকে। যেমন এখন একটু মৌসুম একটু কম, তারপরও ইনশাল্লাহ আপনার 800 টাকা, 850 টাকা, 700 টাকা মন। এরকম মন চলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 100 স্কোয়ার ফিটের যে জায়গাটা, এটার ভিতরে 18টার মতো হাউস আছে। এই 18টা হাউসে একটা হাউসে মিনিমাম আমার 2.5 থেকে 3 মন সার হয়। এভারেজে যদি আমরা 2 মন করে ধরি, তাহলে আমার 36 মনের মতো সার আসে এক চালানে। আর এই সারটা আইতে সর্বোচ্চ সময় লাগে 25 থেকে 30 দিন। প্রত্যেক মাসে যদি এখানে আপনার 30 মনের মতো সার হয়, তাহলে আমার 1 টনের মতো সার আসে। তাহলে 1 টন সারের দাম বর্তমান বাজারে আপনার 25 থেকে 24 থেকে 25,000 টাকা মতো আসে। এখান থেকে সব কস্টিং বাদ দিয়েও আমার 17 থেকে 18,000 টাকা প্রথম অবস্থায় এখানে থাকতে আছে। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এখানে আপনার কোনো লসের কোনো আমি ওই দেখতেছি না। এখানে যে আপনারা হিউজ পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন তাও না, হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা একটা প্রজেক্ট তৈরি করবেন, আর সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামার থেকে সার আনবেন, রাখবেন, এগুলা প্রস্তুত করবেন। তো আমি মনে করি যারা বেকার আছেন, আপনারা এই যে বেকারত্বের অভিশাপ থেকে এই কাজটা করতে পারেন। এই কাজটা কিন্তু কোনো ছোট কাজ না, আপনি নিজে শুরু করেন। আপনি শুরু করলে আপনার প্রজেক্টটা যদি বড় হয়, আপনি অন্যকে চাকরি দিতে পারবেন, সে শিখে সে আরেকজনকে দিতে পারবে। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে এই যে উনি প্রথমে কিভাবে এগুলা করে এগুলা দেখবো। আচ্ছা সামনে আসো, আপনি এগুলা মূলত আমার এগুলাতে হচ্ছে যে এগুলার ভিতরে সার ছিল। আমি প্রথমেই বলছি যে মিথেন গ্যাসটা দূর করার পরে যে নতুন যে গোবরটা আছে, আমি এইসব স্যাম্পারে দিয়ে দিই। স্যাম্পল দিয়ে দেন। স্যাম্পারে দেওয়ার পরে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, যে পিছনে ক্যামেরাটা ধরেন, পিছনে দেখতে পাচ্ছেন যে সারটা চলে আইছে। এগুলা কিন্তু এই যে এগুলা কিন্তু সার চলে আইছে, হ্যাঁ। এই দেখতেছেন। আমি বলি একটু বুঝিয়ে, এই সারটা এখন চলে আইছে, এগুলা চালি দিয়ে চাকবে, তারপরে ঝুরঝুরা হবে, এগুলা বিভিন্ন জায়গায় যাবে। তো উনি যেভাবে প্রস্তুত করে, উনি প্রথমে যে গোবর কাঁচা গোবর গুলো আছে সেগুলো আনে আইনে এক জায়গায় স্তূপ করে। স্তূপ করার পরে কলা পাতা দেয়, কলা পাতা দুধ দে, দুধ দে, দুধ দে। রাখার পরে গ্যাসটা দূর হওয়ার পরে উনি ঠিক এইভাবে এইভাবে এখানে আইনে এই গর্তগুলো আছে না, এই গর্তের ভিতরে এভাবে রাখে। রাখার পরে এখানে হয়তো কেঁচো দেয় কিছু। কি কেঁচো দেন? এটা হচ্ছে যে এসিনা ফিলিডিজতের যে কেঁচোটা, এটা হচ্ছে যে আপনার ইন্দোনেশিয়ান কেঁচো আছে, জার্মানি কেঁচো আছে। এটা বিশেষ আমাদের বাংলাদেশে যে বাংলা কেঁচো বলতে আমরা বুঝি ওই কেঁচো না, ওই কেঁচোটা আমাদের এই গোবরটা খায় না। মূলত কেঁচো সারটা হচ্ছে যে আমার বিশেষ প্রজাতির কেঁচো। আমার এই গোবরটা খাওয়ার পরে যেটা মল ত্যাগ করে, এটি হলো যে অরিজিনাল ভার্মি কম্পোস্ট, এটি হলো যে মানে কেঁচো সার। আমি বুঝিয়ে বলি, উনি গোবরটা প্রথমে আনে, আইনা রাখার পরে একটা গ্যাস দূর হয়, গ্যাস দূর হওয়ার পরে এখানে কলার ডগা সহ এখানে রাখে। রাখার পর কেঁচো দেয়, ওই কেঁচোতে এই গোবরটারে খায়, খায় তারপরে কেঁচো যে পায়খানা করে বা কেঁচোর পেট থেকে যেটা আবর্জনা বের হয়, ওইটাই মূলত বের হয়। আর এটারে সংক্ষেপে কেঁচো সার বলে। আর একটু সঠিকভাবে বলতে হলে এটাকে ভার্মি কম্পোস্ট বলে। এই যে আপনারা কেঁচোটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কি হিউজ কেঁচো। কাছে আনো, এই যে দেখেন প্রতিটার ভিতরে এই যে কেঁচো দেওয়া আছে। আচ্ছা, এই কেঁচোগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলা হচ্ছে যে আমি একটা প্রজেক্ট অলরেডি পাইছি। এই প্রজেক্টটা হচ্ছে যে পিকেএস পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বাংলাদেশের পিকেএস আপনারা জানেন, পিকেএস পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পরিবার উন্নয়ন সংস্থার অর্থদানে আমরা তাদের মারফতে এই অর্থদানের ব্যবস্থা, তারপর হচ্ছে প্রশিক্ষণ, সবকিছু সেখান থেকে পর্যবেক্ষণ, সার্বিক সহযোগিতা পাইছি। আর এই কেঁচোটা বিশেষ প্রজাতির, আমি বিভিন্ন খামারি থেকে সিরাজগঞ্জ থেকে কেজি কত কেঁচোটার? এটার কেজি বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রেটে আছে। যেমন রাজশাহী, দিনাজপুর, রংপুর ওইসব অঞ্চলে হিউজ পরিমাণ করে ওরা। যেটা আপনার চীন, তারপর হচ্ছে যে আপনার ভেজাল, তারপর হচ্ছে 2 নাম্বার যে কেঁচোটা আছে ওইটা 1200 থেকে 1400 টাকা বিক্রি করে। আর অরিজিনাল এসিডা ফিলিডিজাতের যে কেঁচোটা, ওই কেঁচোটা দেখা গেছে 2500, 2600, 3000 টাকা। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখন কথা হচ্ছে, আপনার এখানে একটা গর্তে আপনার কত বস্তা গোবর লাগে? প্রথম অবস্থায় আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলা, এই বস্তাগুলা মূলত এখানে 8 থেকে 10 বস্তা গোবর লাগে। 8 থেকে 10 বস্তা গোবর লাগে। গোবর দেওয়ার পর একটা গর্তে আপনার ওই যে কয় টাকার কেঁচো লাগে, মানে কত কেজি কেঁচো লাগে? একটা হাউজে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি বলি এখানে লেন্থে আছে হচ্ছে যে আপনার 4 ফিট, আর চেস্টে আছে হচ্ছে যে আপনার দিকে হচ্ছে যে 5 ফিট। এটা পুরোটা স্যাম্পারটা যদি আমি গোবর দিয়ে ভরি, তাহলে আমার 8 থেকে 10 বস্তা গোবর লাগে। এখন এই 10 বস্তা গোবর যদি আমি 20 টাকা করে অলরেডি আমি গোবর কিনি, তাহলে আমার এখানে 200 টাকার গোবর লাগে।
200 টাকার গোবর 200 লাগে। টাকার গোবর লাগে। আর কেঁচো লাগে আর মিনিমাম একটা হাউসে মিনিমাম 2 কেজি কেঁচো লাগবে। 2 কেজি কেঁচো যদি ভালোটা কিনে 5000 টাকা। 5000 টাকা। আর হচ্ছে এই হচ্ছে আমার চালান 5000 টাকা। আর কেঁচো যদি আরো কম দেই তাহলে আমার সারটা আসতে মিনিমাম 1.5 মাস লাগবে বা 2 মাস লাগবে। কেঁচো যত বেশি হবে এবং তত তাড়াতাড়ি সারটা চলে আসবে। আচ্ছা, আপনি একটু কথা সংক্ষেপে বলি। আপনার এখানে 200 টাকার গোবর লাগে আর 2 কেজি কেঁচো লাগে। 2 কেজি কেঁচোর দাম 5000 টাকা। আর এই কেঁচোগুলো তো বংশ বিস্তার করে আস্তে আস্তে বৃদ্ধি হ্যাঁ, হয়। আমাদের এই কেঁচোটা বংশ বিস্তার করে এবং মারাও যায়। কিছু কিছু ক্ষেত্রে পরিচর্যার কারণে মারা যায়। মারা যায় কিভাবে? আপনার আমি যে প্রথমে বলছি যে নতুন যে গোবরটা আমরা কালেক্ট করি, কালেক্ট করার পরে যদি আমরা মিথেন গ্যাসটা যদি দূর না করি কেলাগজ দিয়া এক জায়গায় স্থগিত যদি না করে ওটা ডাইলেশন না করি সরাসরি এই হাউস আইনা দিয়া দেই, ওইটার ভিতরে যদি আমরা কেঁচো দেই তাহলে মিথেন গ্যাসের প্রভাবের কারণে আমার কেঁচোগুলা মারা যাবে। আর যদি গোবর কালেক্ট করার পরে সেখানে কলা গাছ দেই, দেওয়ার পরে ডাইলেশন করি 15 দিন এক জায়গায় রাখি, তাইলে মিথেন গ্যাসটা দূর হইলে ওইটা আমি এখানে এনে দিমু। দেওয়ার পরে কেঁচোটা আমার পরিবেশ বান্ধব, ওটার স্বাস্থ্য ভালো থাকবে এবং কেঁচোটা মারা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কেঁচো বংশ বিস্তার করে। বংশ বিস্তার করা হচ্ছে যে আপনার জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এটা বংশ বিস্তার করে এবং ডিম দেয়। একটা কেঁচো 8 থেকে 10টা ডিম দেয় এবং ওই কেঁচোটা 3 মাস বা 2 মাস পরে কেঁচোটা মারা যায়। একটা কেঁচো থেকে আমরা মিনিমাম 8 থেকে 10টা কেঁচো সংগ্রহ করতে পাই। তার মানে বছর গড়লে আপনার একটা কেঁচো থেকে আমরা 8টা থেকে 10টা কেঁচো পাওয়া সম্ভব। আচ্ছা, আর এখানে আরেকটা কথা, এখন আপনি এখানে 200 টাকার গোবর দিলেন একটা প্রজেক্টে, এখানে আপনি আবার 2500 টাকা 5000 টাকার ইয়ে দিলেন, কেঁচো দিলেন। আচ্ছা, প্রথম অবস্থা আপনি নাইলে 1 কেজি দেন 2500 টাকা আর 200 টাকার গোবর 2700 টাকা। 2700 টাকা এখানে রেখে দিলেন, আপনি এখান থেকে সার পাবেন কত মন? প্রথম অবস্থায় আমার প্রথম অবস্থায় যে কস্টিং খরচ এবং যে সার, প্রথম অবস্থা আমার লাভ হবে না। প্রথম অবস্থায় মূলত আমাদের চালান উঠে আসবে। কত টাকা সার পাওয়া যাবে একটা প্রজেক্টে? মানে আপনি 2700 টাকা ইনভেস্ট করলেন, 200 টাকার গোবর আর 1 কেজি দিলেন। 1 কেজি কেঁচো দিলে হয়তো একটু লেটে আসবে, 1.5 মাসে। তাহলে কয় টাকার সার পাবেন? এখন প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থায় যে গোবরটা আমি দিছি আর কেঁচোটা দিছি, এখন প্রথম অবস্থায় কিন্তু আমার চালান লাগতে আছে। দ্বিতীয়বার কিন্তু আমার কেঁচোটা বংশ বিস্তার করবে এবং এখান থেকে দ্বিগুণ হবে পর্যায়ক্রমে, আমি এখান থেকে আরো কেঁচো বেচতে পারবো। দ্বিতীয় পর্যায়ে আর আমার এই চালানটা লাগতেছে না। দ্বিতীয় পর্যায়ে আমার শুধু গোবরের কস্টিং খরচ লাগতে আছে আর 200 টাকা লাগবে। আর লেবারি দেয়া গেছে আপনার আনতে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা লাগবে। সব মিলে দেয়া গেছে আমার সার সালা পর্যন্ত আমার একটা হাউসে কস্টিং খরচ 500 টাকা যাবে। প্রথমবারে আপনি ইনভেস্ট করলেন 2700 টাকা। জি, 2700 টাকা ইনভেস্ট করার পরে আমি জানতে চাই যে কত মন সার পাবেন? আমি এখান থেকে 3 মন সার পাবো। 800 টাকা করে 3 আর 2400। আপনি ধরেন 2000 টাকাই ধরি আমরা। আপনি প্রথম অবস্থায় 2000 টাকা এখান থেকে লাভ পাইলেন, খরচ করলেন 2700 টাকা। তারপরে সেকেন্ড স্টেপে আপনার ওই কেঁচোটা কিন্তু থাকবে, বরং কিছু বৃদ্ধি পাবে কেঁচো। জি, আর বৃদ্ধি পাবে। আর পরবর্তীতে আপনি শুধু 200 টাকার গোবর কিনলে হবে, আর ওই আগের কেঁচোটা দিয়েই হয়ে যাবে। তখন আপনি আবার 2000 টাকা লাভ পাবেন। আমরা কমে ধরলাম, তাহলে আপনার কস্টিং 200 থাকবে 1800 টাকা। 1800 টাকা এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ হবে। মানে প্রথম অবস্থায় আপনি লাভটা একটু কম পাবেন। আমরা ভাইয়ের সাথে অনেক কথা বললাম। এখানে ভিডিওটা অনেক বড় হবে, এখানে আপনাদেরকে হয়তো সব বোঝানো যাবে না। বাইরের কাছে শুধু কিছু কথা জানতে চাবো যে আপনার কাছে যদি কেউ পরামর্শ নিতে আসে, আপনি পরামর্শ দিবেন? আমি পরামর্শ নেওয়ার আগে ওনাকে বলবো যে যেহেতু বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু কর্মসংস্থানের খুবই অভাব। আমরা পরের গোলামি না করার থেকে নিজে কিছু করি এবং আমি এরকম একটা মন মানসিক নিয়ে কাজ করব যে আমার আন্ডারে লোক কাজ করবে, আর আমার যে কাজটা, এই কাজটা সারা বাংলাদেশে সবার চোখে থাকবে এবং সবার উপকার হবে। আমাদের এই পল্লী দারিদ্র অঞ্চলে যে কৃষক ভাইয়েরা মেহনত অনেক পরিশ্রম করে আপনার কৃষি জমিতে ফলন ফলায়, কিন্তু তারা কাঙ্ক্ষিত মানের ফসল পাচ্ছে না। আপনি দেখছেন যে আমি কিছুদিন আগে আমার একটা তরমুজের প্ল্যাটফর্মে আমি এই সারটা দিছি, ওনাকে বলছি যে আপনি যে গুরাইনা সার বলে এই সারের বদলে আমার এই সারটা দেন, তাহলে আপনি সর্বোচ্চ মানের এখান থেকে একটা ফলন পাইবেন। উনি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, আমরা বিগত বছর ভার্মি কম্পোস্ট যে কি জিনিস সেটা জানতামই না, এখন ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে আমি দেখি যে বিগত দিনের থেকে আমার ভালো ফলন হয়েছে এবং গাছও খুব সুন্দর। আমি একটা কথাই বলবো, এই কাজটা করার আগে আপনি ভেবেচিন্তে দেখবেন যে এটা পারবেন কিনা। মানুষ তো অনেক কিছুই করে, কিন্তু আপনি
এটা আগে একটা খামারি বাড়ির কাছে যাবেন, যা দেখবেন, পরামর্শ নিবেন, শিখবেন, তারপর হচ্ছে যে নিজে আগে চেষ্টা করবেন। শুধু লাভের দিকে চাইলেই হবে না। আচ্ছা, আমি যদি একটু সংক্ষেপে বলি, ভাই বলতেছে যে যদি কেউ এরকম প্রজেক্ট করার চিন্তাধারা থাকে, আগ্রহ থাকে, তো আপনার আগে মাইন্ড সেট আপ করতে হবে যে না আমি এটা করব। আপনার ইচ্ছা থাকা লাগবে। যদি আপনি পারেন বা আপনি যদি পরিশ্রমী হন, তাহলে ভাইয়ের কাছে আসতে পারেন, আইসা পরামর্শ নিতে পারেন, প্রজেক্ট করতে পারেন। তবে এইসব প্রজেক্ট করার আগে অনেকে অনেক কথা বলবে, এবং আপনি আপনি হয়তো প্রথম অবস্থায় লাভের পরিমাণ খুবই কম দেখতে পাবেন। তবে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনি সফল হবেন। তো ভিডিওটা লং না করে ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে ভাই আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। আপনাকে নিয়ে প্রথমে অনেকেই হ্যাঁ। অনেক কিছু বলছে, কিন্তু এখন দেখতেছে আপনি সফল। আমার তো একটা প্রশ্ন দিবি। তো আপনি এখন ওই যে যদি কেউ আপনার কাছে আসে, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি সবাইকে পরামর্শ দিবেন, সৎ পরামর্শ। হ্যাঁ, অবশ্যই। কিছুদিন আগে হচ্ছে যে আমার এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একজন নির্বাহী প্রতিনিধি আসছে। উনি আইসা সে আমাকে তাদের সংস্থা থেকে একটা সার্টিফিকেট প্রদান করছে, এবং আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সংস্থার বিভিন্ন জায়গায় দেখছি এই কাজটা শিক্ষিত ছেলেপেলেই সবচেয়ে বেশি করে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই সারটার গুণগত মান যারা নিরীহ বা যারা কৃষক, এদেরকে বোঝানোর জন্য একজন শিক্ষিত ছেলে এটা বুঝাইতে পারবে। প্রথম অবস্থায় এটা প্রান্তিক পর্যায়ে যখন আপনি সাপ্লাই করবেন, তখন এটা অনেক পর্যবেক্ষণ করতে হয়, কারণ এটার ভিতরে অনেক কিছুই শিক্ষণীয় আছে। আপনি যখন একেবারে পড়ালেখা নাই জানবেন, তখন আপনি জানবেন না যে কেঁচোটা কি জাতের, এটার ভিতরে আপনার কত পার্সেন্ট প্রোটিন থাকে, আয়রন থাকে, ফসফরাস থাকে। এটা হচ্ছে আপনার ফসলাদি জমিতে কিভাবে প্রয়োগ করতে হবে, কি কি ফসলে প্রয়োগ করতে হবে। তা আমি একটাই বলতে চাচ্ছি যে যাদের বাসায় গরু আছে, তারা তো দেখা গেছে অনেক সময় গোবর ফালাইয়া দেয়। গোবরটা ফালায় না দিয়া এটারে এক জায়গায় স্থগিত রাখার পরে অল্প পরিসরে এটারে শুরু করতে হবে। আপনি অল্প পরিবেশে যখন শুরু করবেন, সেখান থেকে আস্তে আস্তে বাজারে সাপ্লাই করলে নিজের কাজে লাগাইবেন। সেখান থেকে যখন আপনি আস্তে আস্তে মার্কেটিং পর্যায়ে চলে যাবেন বা চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে আপনি প্ল্যাটফর্মে আস্তে আস্তে বাড়াইবেন। যদি আমি একটু বলি ক্লিয়ার করে, যে ভাই বলতেছে যে এই সারটা খুবই উপকারী সার। বাজারের সারগুলো রাসায়নিক থাকে, হিতে বিপরীত বা অধিক মাত্রায় ব্যবহার হলে আপনার ফসলের ক্ষতি হতে পারে। তবে এটাতে কোনো সাইড এফেক্ট নাই, এটা আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন। সেজন্য আর এই প্রজেক্টটা আপনারা দুই ভাবে করতে পারেন, এক বাণিজ্যিক ভাবে, আর একটা নিজেদের প্রয়োজনীয় ব্যবহারের জন্য। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এটা চেষ্টা করেন। আপনারা বাণিজ্যিক ভাবে না করতে পারেন, আপনাদের গরু আছে একটা দুইটা, সারটা স্তূপ রেখে কিছু কেঁচো দিয়ে হয়তো একটা দুইটা প্রজেক্ট করে আপনারা নিজেদের সার নিজেরা উৎপাদন করেন। উৎপাদন করে আপনাদের ফসলে ব্যবহার করে দেখুন, এটা খুবই ভালো এবং খুবই ভালো মানের সার। এখানে ফলনও বেশি আসে এবং কোনো সাইড এফেক্ট নাই। তো ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলবো যে ভাই আপনি আপনার কাছে যারা আসে পরামর্শের জন্য, তাদেরকে সৎ পরামর্শ দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।